নমস্কার বন্ধুরা, অয়নের বাক্সতে আপনাদের স্বাগত। প্রত্যেকবারের মতোই এবারেও আপনাদের সাথে আলাপ করিয়ে দেব এমন একজন ব্যক্তিত্বের, যিনি আমাদের এই শহর অর্থাৎ কলকাতার মানুষ। আমাদের সাথে আজকে রয়েছেন প্রিয়া এন্টারটেনমেন্টের ম্যানেজিং ডিরেক্টর, আমাদের প্রত্যেকের প্রিয় এবং শ্রদ্ধেয় অরিজিৎ দত্ত। এবং অরিজিৎ দার সাথে আমাদের আজকের এই আলাপচারিতা জমে উঠবে। ওনার ছোটবেলাটা কিভাবে কেটেছে, এই যে সিনেমার আবহে উনি মানুষ হয়েছেন এবং শুধু সিনেমার গণ্ডিতে যে ওনার বিচরণ আবদ্ধ সেটা কিন্তু নয়, নানান স্ফিয়ারে রয়েছে, ওটাও একটা ইন্টারেস্টিং দিক। কত সুন্দর সুন্দর মানুষের সংস্পর্শে এসেছেন, আর তাদের কিছু কথা জেনে নেওয়া, আর আরও এমন কিছু বিষয় যে বিষয়গুলো সাধারণভাবে আমরা যারা এই ওনারই সহনাগরিক এই শহরের, তাদের সবসময় সুযোগ ঘটে না। অরিজিৎ দা, অয়নের বাক্সতে আপনাকে স্বাগত। নমস্কার। আর আমি আপনি বলছি না, তুমিই বলছি, কারণ আমরা ওইভাবেই কথা বলি। আজকে অরিজিৎ দার এই যে ঘরটায় আমরা বসে রয়েছি, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঠিক পেছনেই রয়েছে গুপি গাইন বাঘা বাইনের সেই ছোটবেলা থেকে দেখে আসা পোস্টার, যেটা সন্দেশে দেখেছি, যেটা নানান সময় হয়তো নন্দন চত্বরে দেখেছি, সেটা। আর আঁকাটা কিন্তু মানিকদার, আঁকাটা হচ্ছে সত্যজিৎ রায়ের। এবং এই যে তুমি তোমার এই ছোটবেলাটা, প্রথমে সরাসরি চলে যাচ্ছি, এই গুপি গাইন বাঘা বাইন বা এই তোমাদের যে হাউস, তারা যে বাংলা সিনেমায় একটা সুন্দর কন্ট্রিবিউট করেছেন সুন্দরভাবে নানান সময়ে, তার মধ্যে বোধহয় গুপি গাইন বাঘা বাইন অন্যতম, তাই তো? তাছাড়া ওই সিরিজটাই তো আছে। গুপি গাইনটা আছে, অনেক দিন রাত্রি আছে, আর প্রতিদ্বন্দ্বী আছে, এটা ফ্রম মানিকদা। আচ্ছা, এটা সত্যি। তারপর আরো আছে হাটে বাজারে, প্রথম প্রতিশ্রুতি, বাট হ্যাঁ মানিকদার এই তিনটে। আচ্ছা, তো এই যে গুপি গাইন বাঘা বাইনের সময়টা তোমার কিছু মনে পড়ে? যে সময়ে একদম ছিলাম জিরো, কারণ আমি তখন বোর্ডিং এ গেছি 73। কিন্তু এবার ছাড়ছি না তোমায়, আমি বলছি যে এই যে তুমি যখন আসতে, তুমি বলেছো যে রাজাসে যে ঘুরে বেড়ানোর একটা মজা ছিল, তুমি তাই না? এটা অফকোর্স তখন আর ছোট ছিলাম না, যখন স্কুল থেকে ফেরত চলে এলাম তখন একটা হ্যাবিট ছিল, এই ঘরে ঢোকা ওই ঘরে ঢোকা, এই ট্রাঙ্ক খোলা ওই ট্রাঙ্ক খোলা, খুলতে খুলতে দুঃখের ব্যাপার, খুব কষ্ট হচ্ছে আজকের দিনে। ওই গুপি গাইন বাঘা বাইনের ওই ড্রেসগুলো, জুতোগুলো, সব ওইগুলো মিসইউজ করে অ্যাজ এ ড্রেসিং গাউন বা এটা ওটা ইউজ করে নষ্ট করা হয়েছিল। ভেরি আনফর্চুনেট, বাট এটা এখন অফকোর্স বুঝতে পারছি, তখন অত বুঝিনি। তখন বোঝনি। এই যে বোঝা, মানে তুমি এমন একটা ফ্যামিলিতে বিলং করছো যারা টোটাল এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির একদম যারা আইকনস রয়েছে তাদেরকে নিয়ে ডিল করছে, বা তারা তোমাদের বন্ধু, স্থানীয় পারিবারিক বন্ধু, স্থানীয়, এই ইয়েটা সেন্সটা তো মানে কিরকম সময় এলো তোমার, কখন বুঝলে? ছোটবেলায় কিন্তু মা একটু দূরে রাখতো আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে, যখন আরো বেশি ইনভলভমেন্ট ছিল ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে, কিন্তু মা আমাকে আমার বোনকে একটু দূরে রাখতো। ওয়ে ছাদে অনেক পার্টি হতো কন্টিনিউয়াসলি, প্রবাবলি দ্য ওয়ান অফ দ্য ফিউ লোকেশনস অফ আ ছাদে পার্টি ফর দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি। কারা আসতেন? যতখানি আমি শুনেছি কে আসেনি, সবাই এসেছে। নামগুলো বল তাও। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তো গ্যারেন্টি সবাই এসেছিল, যদি উই ওয়ার নট অ্যালাউড আপস্টেয়ার্স, বাট হিন্দিতেও তখন অনেক ইনভলভমেন্ট ছিল। হিন্দিরও আই নো রাজ কাপুর ছাদে থাকতো, আমাদের একটা পেন্ট হাউস মতো ছাদে ছিল, যেখানে রাজ কাপুর কলকাতা এলে ওখানেই থাকতো, কারণ আমার ঠাকুমার চিংড়ি কাটলেটটা খুব পছন্দ। যদি রাজ কাপুর যদি আসে, আমার ঠাকুমার ওয়ান অফ দ্য ডিউটিজ ওয়াজ মানে জাস্ট চিংড়ি কাটলেট বানিয়ে ফ্রিজারে রেখে। তখনকার দিন আমার মনে আছে, বড় ফ্রিজ ছিল, একদিকে একটু বরফ ছিল আর একদিকে নর্মাল রাখা হতো, হিউজ ফ্রিজ। তো ওইখানেই চিংড়ি কাটলেট গুলো রাখা থাকতো, যে as soon as he used to come. But of course everyone has come, I think, from তখনকার দিনে from Jaya Mashi to Amitji to everyone more or less had come in those days. কারণ তখন we were very involved with the film industry. আর তখনকার দিনেও কিন্তু মুম্বাইটা অত বাড়েনি যেটা এখন বেড়েছে। তখন more or less
তাও the last stages of the capital of the film industry, Indian film industry, Kolkata. So তখন was the last stages. Right. So everyone used to be. ওখানে যারা কাজ করছে তাদের মধ্যেও তো বড় বড় মানুষের মধ্যে প্রচুর বাঙালি কাজ করছে। কারণ let's say এই আনন্দ যে হিন্দি ছবিটা, ওটা অরিজিনালি ঋষিদার আমাদের সঙ্গে করার কথা ছিল অ্যাজ আনন্দ সংবাদ। আচ্ছা। পোস্টারে রেডি হয়ে গেছিল। আচ্ছা। আর রাজেশ খান্নার জায়গায় ছিল উত্তম কুমার। আচ্ছা। কিছু আর অমিতাভের জায়গায় ছিল রাজ কাপুর। আচ্ছা, আনন্দ সংবাদ থেকে ওইটা বাংলায় হওয়ার কথা ছিল। ওটা বাংলায় হওয়ার কথা ছিল। সেটা হলো বাংলায় করতেন। ইয়েস। The poster was also ready. ওকে। গুপি গাইন বাঘা বাইনের প্রসঙ্গে আমরা কথা বলছিলাম, এই যে ছোটদের একটা সিনেমা, তোমার বাবা কি মানে ছোটদের? না, এটা মা। গুপি গাইনটা হয়েছিল বিকজ অফ মা। আর গুপি গাইনটা অ্যাকচুয়ালি বানানোর কথা ছিল তখন, আমি যতখানি শুনেছিলাম আর.ডি. বানসালের। কিন্তু ওই গানটা শুনেছিলেন আঙ্কেল, হাজারে হাজারে হাতিয়ার। সো আঙ্কেল নাকি উঠে চলে গেছিল, আর এটা নিয়ে কথা বলছে না, অন্য জায়গায় নাকি বলেছিল হাম হাজার হাজার হাতি কেসে লায়েঙ্গে রাজস্থান। এই জন্য নাকি ছবিটা করেনি। বাট তখনকার দিনে ইট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ পিকচার্স মেড, মোর দ্যান 9 lakhs তখনকার দিনে। 9 lakhs। ওকে। সো ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ পিকচার্স মেড। একটা দুটো টিডবিটস আই নো, কারণ এটা রিসেন্টলি মার কাছ থেকে শুনেছিলাম। বাঘটা কিন্তু খুলে গেছিল। আচ্ছা। বাঘটা লিসে ছিল না, যেটা উনি লিখেছিলেন তার দিয়ে বাঁধা ছিল গলায়, ওটা কিন্তু খুলে গেছিল। খালি মানিকদা জানতো আর সৌমিত্র জেঠু জানতো, সৌমিত্র বাবু জানতো। ইয়েস। আর কেউ জানতো না যে বাঘটা খুলে গেছে। আরে বাবা, Can you believe that? কেউ জানতো না বাঘটা খুলে, এই দুজন ছাড়া। কিন্তু শট ওয়েন্ট থ্রু। ভেরি গুড। এবং এটা করার সময় মানে তোমাদের ফ্যামিলির যে ইনভলভমেন্টটা নিশ্চয়ই সাংঘাতিক মাত্রায় ছিল। Must be, but Ma was more involved with Gopi and Bhagavan. তুমি কি শুটিং স্পট গুলো গিয়েছিলেন? Must be. গিয়েছিলেন? Must have. যাই না, must have. But এটা হয়েছিল because of her. আচ্ছা। তো গুপি গাইন বাঘাবাইন তো একটা মাইলস্টোন প্রজেক্ট ছিল। তারপরে পরবর্তী ক্ষেত্রে ছোটদের নিয়ে আর কোনো একটা হনুমান.com বলে তোমাদের প্রোডাকশন ছিল না? আমি সব ছবিগুলোর নামও জানি না, বিকজ তখন আমি যেটা প্রসঙ্গিত করেছিলেন না, নট আস। কিন্তু এইটুকু জানি যে অনেকগুলো ছিল, যেমন আমি কয়েকটা নাম জানি, বনজ্যোৎস্না, সরস্বতী প্রতিজ্ঞা, এরকম কয়েকটা ছবি ছিল, কিন্তু সব ছবিগুলো আমি নট শিওর। তারপর কালো ছায়া। আচ্ছা। সব টাইটেল গুলো আমি জানতাম না, আমি খালি কয়েকটা টাইটেল জানতাম। হাটে বাজারে তোমাদের, হাটে বাজারে আমাদের ছুটি, আমাদের অরুন্ধতী দেবীর ফার্স্ট ছবি। আচ্ছা, ছুটি। হ্যাঁ, ছুটি তোমাদের। তো এই সময়টা তোমার বোর্ডিং এ কেটেছে, এই সময়গুলো ফুল বোর্ডিং এ ছিল। আচ্ছা, এইবারে ধরো তুমি বড় হয়ে যাচ্ছ, আমি বলছিলাম না যে ইটস অ্যান অনিয়ন লেয়ার্স উইচ আই এম ট্রাইং টু এক্সপ্লোর। এই যে তোমার এই একটা ফেজ গেল, তারপরে তুমি যখন আসছো মানে একটা সার্টেন এজ হয়েছে তোমাকে এই এন্টারটেইনমেন্ট বিজনেসে তুমি এন্ট্রি নিচ্ছ, সেটা কিরকম ভাবে হলো? এটা কি সাডেনলি এসেছিল নাকি তোমাকে? না, কলেজ শেষ হলো, দেন তখন আই ওয়াজ ভেরি মাচ ইনভলভড উইথ আ লট অফ সিরিয়াস স্পোর্টস। তারপর তুমি তো ন্যাশনাল লেভেলে বাইচিং, রোয়িং করেছো, ইন্টারন্যাশনাল লেভেলে করেছো। রোয়িংটা করেছি, প্লাস হর্স রাইডিংটা শিখতে হয়েছে মার জন্য। আচ্ছা। দার্জিলিং ডিস্ট্রিক্টে ক্রিকেট হয়েছে, ইউনিভার্সিটি ব্লু হকিতে আছে, এইগুলো বিকজ অফ বোর্ডিং স্কুল। হকি ওয়াজ আ গেম, প্লেনসে বেশি লোক খেলে না, সো আমাদের একটা সিজন থাকতো হকিতে, সো অটোমেটিক এন্ট্রি ইনটু যাদবপুর ইউনিভার্সিটি হকি টিম। সো দ্যাট ওয়াজ ইউনিভার্সিটি ব্লু ইন হকি, সো স্পোর্টসটা দেয়ার ওয়াজ লটস। আর তারপর ফেরত কলেজ শেষ হয়ে যাওয়ার পরে মা ইনসিস্টেড দ্যাট আই ওয়ার্ক ইন অ্যান অফিস টু আন্ডারস্ট্যান্ড হোয়াট an employee wants from an employer, right, and what should the office atmosphere should be. There lies this philosophy. Yes. So 5 বছর I was in GC.
জিসিতে জিসি, যেখানে আমাকে অনেক জায়গায় যেতে হচ্ছে, মানে দামনজোড়ি তখন ন্যালকো প্লান্টটা ওটা তখন জাস্ট বানানো হচ্ছিল, ওকে, ওখানে আই ওয়াজ ট্রান্সফার্ড ফর 6 months। মানে কি কাজ, কি ধরনের কাজ নিয়ে? আমি ছিলাম অন দ্য প্রজেক্ট সাইড তখন, জাস্ট টু সি দ্য ওয়ার্ক অ্যাজ আ ম্যানেজমেন্ট ট্রেনার। হ্যাঁ, প্রজেক্ট ম্যানেজমেন্ট। মানে তখন ওখানে তো ছিল সকালবেলা ডাল ভাত, দুপুরবেলা ডাল ভাত, রাত্রিবেলা ডাল ভাত। আচ্ছা। আর যদি একটু পেঁয়াজ লঙ্কা লেবু চাওয়া তো ছিল না। আচ্ছা, 6 months 6 months লাইক দ্যাট। তো পাটনাতে আই গট ট্রান্সফার্ড, বম্বে আই গট ট্রান্সফার্ড। সো এইসব করতে করতে যখন জিসিটা এবার ছাড়লাম 5 years, দেন মাসে ইউ কাম ব্যাক হিয়ার। তো দেন হলটা দেখতে স্টার্ট করা হলো। তো তুমি যখন হলের দায়িত্বটা নিচ্ছ নাও, তোমার ওই সময় দাঁড়িয়ে, এটা কোন ইয়ার মোটামুটি? 1991 তখনও তো বাংলা সিনেমা মোটামুটি মানে হলগুলোর অস্তিত্ব ভালোভাবেই ছিল, হল ছিল, কিন্তু বাংলা ছবি তখন অত ভালো ছিল না, বিকজ তখন ওই কমার্শিয়াল করতে করতে একটা অন্য লেভেলে চলে গেছে। ওই 80s এর পর থেকে যেটা শুরু হয়েছিল আর কি, এটা অন্য লেভেলে। তো তুমি হল নেয়ার পরে প্রিয়া তো সবসময় একটা, আমি দেখি যে মানে এমন একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে যায় যেটা বাকিরা ফলো করে আর কি। আমি বলছি না সেটা হয়তো মাল্টিপ্লেক্স গুলোর তাদের ছোট স্পিয়ারে যেটা করে, তোমার এত বড় হলটা, তোমার কোন কোন ভ্যালু এডিশন মনে হয়েছিল যে করবে? করা হয়েছিল, যেমন পুশব্যাক সিটস করা হয়েছিল, ডলবি সাউন্ড ইকুইপমেন্ট করা হয়েছিল, রেনোভেশন গুলো করা হয়েছিল। তারপর উই ওয়ার দ্য ফার্স্ট ইন ইন্ডিয়া টু স্টার্ট অনলাইন টিকিট বুকিং। তখন এই বুক মাই শো তো কিচ্ছু ছিল না। হ্যাঁ, 99 ফাইন হবে বোধহয় না, তারও একটু আগে, তারও একটু আগে। ওকে, যে তখন ছিল একটা কয়েকটা সিটস আমার একটা পেজ করা হয়েছিল, কয়েকটা সিট দেওয়া ছিল, ইউ বুক ইট, ইউ আর গিভেন আ কোড নাম্বার, ওই কোড নাম্বারটা প্রিন্ট আউট নিয়ে এখানে এসে ওইটা দোজ টিকেটস আর কেপ্ট ফর ইউ। আচ্ছা, ওকে। সেই দিয়ে মানে একটা ওয়েবসাইট যেটায় আমি সিট নাম্বারটা বা একটা কোড জেনারেট করছে, সেই কোডটা নিয়েছে দেখালে ওই টিকেটটা রেডি টু গো। আর তখন অনলাইন পেমেন্ট ছিল, পেমেন্টটা এখানে, হ্যাঁ, পেমেন্টটা অফলাইন করতে হতো এসে, বাট ইওর সিট উইল বি সিকিউর। ইয়েস। আচ্ছা, তো সেইটা করা হয়েছিল তখনকার দিন। দ্যাট ওয়াজ উই আর দ্য ফার্স্ট টু ডু ইট। তারপর অফ কোর্স মিসইউজ হলো, কারণ লোকেরা তারপর বুক করে তারপর নিতে আসছে না। তারপর শেষ পর্যন্ত লাকিলি বুক মাই শো চলে এলো, দেন উই চেঞ্জ দ্য হোল সিস্টেম। আচ্ছা, তাতে অনেকগুলো মানে রেনোভেশন হয়েছিল, মানে আমি বলবো যে টোটাল ইয়েতে। তো এইখানটায় ধরো তুমি যখন এটা নিলে, তোমার ডেফিনেট তুমি তো যদি এখানে থাকতে তোমার একটা এক্সপোজার তৈরি হতো যে হল চালানোর ব্যাপারটা ছিল না আগে। আগে তো ছিল না, তোমার ছিল না। ওই 91 You also didn't have any management degree as such, right? I have an MBA. You have an MBA. I have an MBA, but frankly speaking, ওই MBA যতখানি মনে আছে, পায়ের ছোট আঙুলে লেখার মতো মনে নেই, কিচ্ছু মনে নেই রিগার্ডিং। End of the day, in my opinion, education can show you a path, right? But the practical experience is far more valuable than theoretical knowledge. Okay. Theory wise একটা দুটো জায়গায় তো কাজ করতে পারে, but all places if you're not street smart and you don't have a flexible mind, তাহলে কিন্তু MBA করেও কর্পোরেট লেভেলে হয়তো ইমপ্লিমেন্ট করা যায়, কিন্তু at all levels ইমপ্লিমেন্ট করা ডিফিকাল্ট। আমার এক্সপেরিয়েন্স দিয়ে দেখেছি সেটাও খুব যে একটা ইমপ্লিমেন্ট হয়, এই যে এত জনসনস রুল, মার্কঅফ চেন এসব যে পড়ে, সেগুলো খুব বেশি ইমপ্লিমেন্ট থাকে না, ইমপ্লিমেন্টেশনের জায়গা থাকে না, তো বড় এমএনসি গুলোতে থাকেই না, হয়তো কিছু কিছু ক্ষেত্রে থাকে। More of a bureaucracy. The bigger the corporate, more the bureaucracy. যে এই যে বিজনেসটা বলে, বিজনেসম্যান ফ্যামিলি ছিল, হি নোজ বিজনেস, এই যে রুলটা No, see, I know a lot of people who do not understand business. Yes, you must have a flexible mind. That's very important. Because business, you must understand, sometimes you lose, sometimes you gain. Right. If you don't understand that, and therefore you have a stand, তাহলে বিজনেস করা যায় না। আর 2 number, you have to have the guts to try out new things. That's when you're doing business, trying out new things, first off the block, so therefore you earn more, people know you more, so that it's a mix of things where business is concerned. It's just not যে আমি ম্যানেজমেন্টে ভালো, আমি মার্কেটিং এ ভালো, আমি ওটাতে ভালো, আমি লেখাপড়াতে খুব ভালো, that's always not. 360 ডিগ্রিটা you have to have a flexible mind.
এটা দ্যাট ইজ নাম্বার ওয়ান। আর একটা হচ্ছে ধরো মানে সারাক্ষণ তো সিনারিও চেঞ্জ হচ্ছে। মানে আমি একটা নিউজ শুনেছিলাম কয়েক বছর আগে, এই তোমাদের তলায় একটা দোকানে বোধহয় আগুন লেগে গিয়েছিল, কখনো কোভিড এসেছে, কখনো তোমার এই যে বিগ স্ক্রিন থেকে স্মল স্ক্রিনে চলে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে। এই যে নানান রকমের চ্যালেঞ্জেস গুলো আসছে, এইটাকে তুমি কি কোনো কারোর সাথে ডিসকাস করে তবে কমব্যাট করো, নাকি কমন সেন্স দিয়ে করো? It's not a question of combat. See, change is constant. Right. So you have to stay with it. এই যে স্ট্র্যাটেজি মেকিংটা, No strategy making, you just stay with, as soon as you see, as long as you're aware of the change which is changes, let's put it that way, happening around you, তখন কিন্তু you will have to adapt. And if you don't adapt, that's when you fall back. So there's no strategy as such. But on a flexible mind, okay, this is happening now, this is the problem happening now, how do we, what to do? Okay, let's do this, let's do this. মানে এই যে অপশন জেনারেট করা, আমি এর জন্য বলছি, আমি একটা লাইন ডাউন করছি, এটা একটু লিঙ্গার করছি। সেটা যে তুমি যেটা বলছো, ইউ হ্যাভ টু, আচ্ছা ইউ হ্যাভ টু বি অ্যাওয়্যার, এ তো সবাই দেখছে, তাহলে এত লেভেলে ফেইলিয়ার আসছে। আর একটা সাকসেস, এই যে একটা হলকে ধরে রাখা এবং সেটাকে ফ্ল্যাগশিপ করে চালানো। আমি মানে তুমি সামনে আছো বলে বলছি না, আমরা সবাই জানি যে এই যে অরিজিৎ দত্ত নামটা সিনেমা, এখন যে সিনেমা হল বা সিনেমা ইন্ডাস্ট্রির সাথে একটা বেশ সুন্দর, যে বাকিদের তো নাম সেভাবে শুনি না। তো আমি নিশ্চয়ই তার পেছনে একটা কাজ আছে, তোমার নিশ্চয়ই কোনো একটা ইঞ্জিন চলছে যে তুমি করে দেখাচ্ছ পর পর। এটার জন্যই বলছি, এই যে বিভিন্ন সিচুয়েশন আসছে, হাউ some of the very whimsical decisions, বলছি তো on the point, yes, some of them on the point. যেমন বাংলা ছবি চালানো, আগে তো প্রিয়া বাংলা চালাতো না। আমার মনে আছে তপন বিশ্বাস বলে একজন প্রডিউসার ছিল, বাংলা ছবি বানাতো। সো কোথায় আমরা একটা গল্প করছিলাম, সো সেখানে বললো আপনি পারমিতার একদিন চালাবেন। সো আই সে পারমিতা একদিন চলবে, তপন দা ট্রাই করা যাক না, চলো লেটস ট্রাই। সেটা সব জায়গায় চলে যাওয়ার পরে, কারণ তখন স্কিপ করতে যেত, চলে যাওয়ার পরে 4 weeks না 5 weeks প্রিয়াতে গেল। তখন বোঝা গেল যে একটা টাইপ অফ জনার অফ অডিয়েন্স which is not going to the other theaters will come to Priya. তখন ওই জনারে, তারপর ওই গৌতম ঘোষের ছবি, সুব্রত সেন, ঋতু, রিনাদি, এইগুলো were doing very well in Priya. That was the only Priya was running those pictures. Otherwise কি হতো, Nandan and out. তো তারপর এই জায়গাগুলো যখন আসতে স্টার্ট করলো, then okay, people saw it as me supporting the Bangla film industry, but it was of course a business decision also, right? তারপর যেমন তখনকার, before that also আমি বলি যে সবাই তখনকার দিনে কথাই ছিল, the Hindi film, that the film industry was run by লুঙ্গিওয়ালাস অ্যান্ড রিক্সাওয়ালাস, কারণ সেই টাইপের অডিয়েন্স ছিল, টিকিটের দাম 6 টাকা আর সামনে 90 পয়সা, রাইট? সো দ্য আরবান জেন্ট্রি হ্যাড মোর অর লেস স্টপড কামিং টু সিনেমাস আনলেস ইট ওয়াজ রিয়েলি নেসেসারি। তাই জন্যই কিন্তু দ্য সিডি, ভিডিও ক্যাসেটস, সিডি, so that আসতে হবে না। So then I realized যে আমার মনে আছে ছবিটা ছিল ভাই হতে এসা, ওটা ভাই হতে এসার সঙ্গে আরেকটা কি একটা ছবি ছিল, বাট I said না, ভাই হতে এসা ফ্যামিলি ছবি, let's try this. তখন থেকে I started changing the genre of pictures which I used to screen, giving more family and upper level importance. তো সেইটা caught on. তারপর টিকিট রেট চেঞ্জ, আমরা 4-5 জন we went against the government and said, why will the government block our ticket rates? Our business, we will do our own ticket rates. আমরা 5-6টা হল মিলে we increased our ticket rates. তখন একটা বড় গ্যাপ করে দিয়েছিলাম ড্রেস সার্কেল আর নিচে, উপরে আমার মনে আছে তখন করেছিলাম 9 টাকা 65, আর নিচে রেখেছি ইয়ারটা মনে নেই, বাট I remember the release of the picture was Prahar. Nana Patekar. That was the first picture which this thing was. এটা মানে 90s, মানে আমার না 90s না 88 89 এরকম কি, after 90, মানে ফুল অর কাটে জাস্ট রিলিজ করে গেল তারপরে after 90. So Prahar in 965 উপরে 6 rupees নিচে, so then the gap became 3 টাকা 65 পয়সা. That was too much তখনকার দিনে probably. So then there was a severe demarcation of the public হয়ে গেল। তখন dress circle started becoming better. Then I realized increase dress circle so that
there is that gap. Correct. তারপর it took off. আর বাংলা ছবিগুলো তো started doing very well. তাহলে you played with the pricing also. So মানে in Calcutta market pricing এর উপরে কাজ বোধহয় এতগুলো হল ছিল, they were unable to do. 5 6 আমরা করেছি। 5 6 তোমরা মিলে করেছো। বাট মানে they were unable to যে প্রাইসের উপরেও যে খেলা যায় বা প্রাইসটা আমার হাতে আসলে আমি কিভাবে সেটাকে ম্যানেজ করব, এন্ড যে 5টা হল বা করেছিল তার মধ্যে খালি 2টো হলই বাকি আছে, বাকিরা বন্ধ হয়ে গেছে। ওই 5-6 জনের মধ্যে খালি 2টো হল খোলা আছে এখন, ইনক্লুডিং yours. Yes. তাহলে what was the secret? No, I don't know. Just that they did. After that, they didn't keep up with the internal problems, or they lost the interest, or whatever it is. But since then, বন্ধ হয়ে গেছে মানে হ্যাঁ, ওগুলোর মধ্যে আরেকটা খোলা আছে, but hardly working like that. Just there. But see, time-wise, you have to also like a cinema is like a living being also. মাঝে মাঝে নতুন জামাটা দিতে হবে, মাঝে মাঝে নতুন কিছু একটা ফিক্সচার দিতে হবে, something has to be given, the food has to be right for the person. সেইটা যদি না করা হয়, most of the cinemas suffered because of that. They only took the money home or took it somewhere else. They didn't invest too much on the cinema. So আস্তে আস্তে they fell back. তারপরে এত গ্যাপ হয়ে গেছে, এখন to catch up, the cost will be huge. Yes. Cost will be huge. After that অনেক বাংলা ছবি চললো, তারপর আমার মনে আছে ঋতু was also very involved, কারণ তখন অনেকগুলো ছবি বানাচ্ছিল, সব ছবিগুলো চলতো এখানে খুব ভালোই। ওর একটা সেন্টেন্স আই রিমেম্বার সিটিং উইথ ইউ ওয়ার, তুই এই শুভ মুহূর্তে আমার ঘাড়ে দিচ্ছিস কেন বলতো, আবার এখন এতগুলো ছবি আছে, বলো নো, আই ওয়ান্ট দ্যাট আনটার্নিশড ইমেজ অফ প্রিয়া। A sentence, untarnished. Yes, that is the sentence Ritu had used, I remember. তারপর থেকে of course একটা চেইন হলো বাংলার, আজকে যেটা আগে কমার্শিয়াল বাংলা হতো, আজকে is this বাংলা যেটা দেখা যাচ্ছে সব জায়গায়। হ্যাঁ, সেই জায়গাটা এলো, তাহলে ইভলিউশন একটা। Yes. আচ্ছা, এই যে ঋতুদার প্রসঙ্গ যখন এলো, ঋতুদার সম্পর্কে একটু বলবে, মানে কি রকম তোমার সাথে? বিগ ঝগড়ুটে, ভীষণ ঝগড়ে ছিল বাবা, একটু চান্স, ঋতুকে খালি চান্স দেওয়ার দরকার ছিল একটু ঝগড়া করার জন্য, ভীষণ ঝগড়া করতে পারতো, বাট গ্রেট পার্সন। অফকোর্স ওয়ার্ক ওয়াইজ তো কিছু বলার নেই। আমার এটা মনে আছে, একবার আমাকে ওই অন্য কি গল্প, অন্য যেটা কৌশিক ডিরেকশন দিল, মানে নেম ইজ কৌশিক, আমার নামটা মনে পড়ছে না, তপন সিনহা ওয়াজ প্রডিউসার, আই থিঙ্ক তপন দা করতে চাইছিল না, তখন ঋতু আমাকে বলেছে এটা তুই কর, তুই ডিরেকশন দেবে, আমি পুরো ডিরেকশনটা দিয়ে দেবো, বাট অন পেপার ইট ওয়াজ কৌশিক এট দ্যাট পয়েন্ট অফ টাইম। তো তখন আমি করিনি, মিনস ইট ওয়াজ দ্যাট ক্লোজ যে তুই এই প্রোডাকশনটা করে দে, আমি বাকিটা ম্যানেজ করে নিচ্ছি। You produced that? No, I didn't. আমি তখন আমার সামহাউ প্রোডাকশনটা পছন্দ হতো না, ওই যে এতগুলো রুলস রেগুলেশনস, একে নিতেই হবে, না একে নিতেই হবে, আর ওই গাড়ি নিতেই হবে, এতজনকে নিতে হবে, আমি দেখলাম আমার দ্বারা এটা হবে না। আচ্ছা। And I couldn't. Same situation প্রিয়াতে, তখনকার দিনে বেঙ্গল মোশন পিকচার এমপ্লয়িজ ইউনিয়ন ছিল, they were very unfair at certain times. যে কোনোদিন দেখতো না যে কোন হল ক্যান অ্যাকচুয়ালি পে অ্যান্ড কান্ট পে। যদি মিসডিভিশনে ধরা পড়লেও ইউনিয়ন উইড স্ট্যান্ড, না বার করা যাবে না। সো তখন আমার সঙ্গে একটা ক্লাশ হয়েছিল ইউনিয়ন, আমার মাথাও ফেটে গেছিল। বাট দেন at that point of time I remember CM বুদ্ধদেব ভট্টাচার্য also was very angry যেটা হয়েছে। তো তারপরের থেকে অ্যাকচুয়ালি বেঙ্গল মোশন পিকচার এমপ্লয়িজ ইউনিয়ন বলে, within a year after that there was no Bengal motion picture employees union. আমার এই করতে হবে, এই হবে জিনিসটা আমার দ্বারা হয় না। ask for it nicely, you get it. করতে হবে, দিতে হবে, এটা আমার দ্বারা হবে না, never could I tolerate it. So there was a huge clash, মারপিট, অনেক কিছু হয়েছিল। তুমি সেটা অ্যাক্টিভলি, I was the one who was hit. তারপরে তো there was pandemonium প্রিয়ার সামনে, পুরো পাড়া পৌঁছে গেছিল। সিটু মানে লিডারশিপ ঘেরা হয়ে গেছিল এখানে। আর মনে আছে রঘুনাথ কুশারি ছিল, অরবিন্দ ঘোষ ছিল, আর অনেকজন ছিল, টপ লেভেল সিটুর, পার্ট অফ দ্য ঘেরাও। বাট দেন দেয়ার ওয়াজ প্যান্ডেমোনিয়াম, 6টা স্টিচও লেগেছিল, এত লেগে গেছিল। আমার মনে আছে যে এই দুতলায় এসে আমার লাইট ব্লু টি শার্ট ছিল, একটা বেসিন ছিল, জাস্ট মাথাটা জাস্ট
জলের নিচে দিলাম, ধুলাম, because blood was coming down everywhere. So I said আগে ধুয়ে নি। So ধুয়ে পুরো তখন লাইট ব্লু টি শার্টটা হয়ে গেল পার্পল, আচ্ছা, স্ট্রাইপস অফ পার্পল, বিকজ অফ দ্য লাল রং যেটা গেছে। তারপরে ডক্টর কেম, ফোন এমার্জেন্সি কলে ডক্টর কেম, তখন 5 তলায় চলে গেছি, নিচে তখনও ঝামেলা চলছে, বিকজ অফ ডক্টর আই ওয়েন্ট আপ। তখন ডাক্তার বললাম আমি একটু অ্যানেস্থিজিয়া দিয়ে আসে, কোনো অ্যানেস্থিজিয়া না, উইদাউট অ্যানেস্থিজিয়া স্টিচ করো। সো আই স্যাট, আমার মাথাটা এরকম করে আসে স্টিচ, হ্যাঁ, সো উইদাউট অ্যানেস্থিজিয়া স্টিচ করলো। তারপরে আমি আবার নিচে ঝাড়া করতে গেলাম। আমি কিভাবে আজকের ইন্টারভিউটা হ্যান্ডেল করবো বন্ধুরা আমি বুঝতে পারছি না, কারণ এই যে এত সুন্দর সুন্দর জায়গাগুলো বেরিয়ে আসছে অরিজিৎ দার জীবনের, যে একজন মানুষ এতখানি ইমোশনালি ইনভলভ ইন হিজ ম্যানেজমেন্ট প্রসেস and what he is managing is entertainment business। তারপরে তো বাকিগুলো তো এখনো ঢুকতে পারিনি, জাস্ট শুরু হয়েছে আমাদের কথা। আমি আবার যেটা জানতে চাই, তুমি কি যেটা করো বাই হার্ট করো? Yes, আমার all my decisions are from the heart, and that's why I'm saying whimsical, মাঝে মাঝে whimsical হয়ে যায়, but that's part of business, loss হলেও। But I take an immediate decision। ওই long meetings, due diligence, এটা ওটা আবার এই যতগুলো প্রজেক্টস have done, ওই যে সবাই প্রজেক্ট রিপোর্ট করো, কত কস্টিং হবে দেখো, কত ইনকাম হবে দেখো, হোয়াট ইজ ব্রেক, ওইসব করি না। ইফ আই থিঙ্ক আই ওয়ান্ট টু ডু দিস, আই ওয়ান্ট টু ডু ইট লাইক দিস, আই ডু ইট লাইক দ্যাট। তারপরে ইট ইজ আওয়ার জব টু মেক ইট ওয়ার্ক। তোমার কথার সাথে তো টাটার কথার খুব মিল পাচ্ছি, রতন টাটার কথার মিল পাচ্ছি। উনি যেরকম বলছেন, ওনার একটা কোটই আছে খুব বিখ্যাত, সেটা এদিক ওদিক না করে আই মেক দ্য ডিসিশন এন্ড আই মেক ইট রাইট। ইয়েস।